নিজের কথার জালে আমাদের ফাঁসাস না। ও যে টাকাটা ফেরত দিয়েছে সেটা আমাদেরই টাকা। আমি যদি এদের ঋণ আমার নিজের টাকা দিয়ে শোধ করে দিই তাহলে তোমার নিশ্চয়ই কোনো প্রবলেম হবে না। কিন্তু একটা কথা ভালো করে আঁচলে গিঁট বেঁধে রাখ, ওর জায়গায় তোর বাবাও হতে পারত। রমেশ সিং এর নজর যখন কোনো জিনিসের ওপর পড়ে তখন সে সেটা হাসিল করেই ছাড়ে। নিজের বাবাকে শেষ করবি। আমি আমার নথ খোলার প্রথা পালন করতে চাই। এরকম মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। সরে যাও কাকা। কাল দয়া দেখিয়ে ছেড়ে দিয়েছিলাম ওকে, কিন্তু আজকে ওকে আমি ছাড়বো না। মাথা সরে গরম যাও। করিস না শম্ভু। যেটা করছি ঠিকই করছি আমি কাকা। মিথ্যা কথা বলেছো আমাকে, সবার সামনে মিথ্যা কথা বলেছে। ও লেখাপড়া করতে চায়, স্কুলে যেতে চায়, কাজ করতে চায়, কিন্তু সত্যি তো এটাই যে ও অন্যের দয়ায় বেঁচে থাকতে চায়। আর আজকে ওকে আমি উচিত শিক্ষা দেবো। সরে যাও দাদা, সরে যাও। দাদা, ছাড়ো, মাথা ঠান্ডা করো। ওকে রক্ষা করার দায়িত্ব আমার। আরে পরিবারের সম্মান তো প্রথম থেকেই ছিল না। আর এই মেয়েটা তো নিজের দিদির বিয়ের কথাটাও চিন্তা করলো না। এর থেকে তো মরে গেলেই ভালো। এই সিদ্ধান্তের পাশাপাশি আমি আমার পুরো পরিবারের সঙ্গে সব রকম সম্পর্ক এই মুহূর্ত থেকে ত্যাগ করছি। এখন থেকে ও আমার দিদির নয়, সেজন্য ওর বিয়েতে আর কোনো সমস্যা যেন না হয়। একদমই ঠিক বলেছো তুমি। যদি বাবলির সাথে আমার বিয়ে দিতেই হয় তাহলে ওই মেয়েটা কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। নিজের পরিবারের সাথে সবার সাথে সম্পর্ক ভাঙতে হবে। আর আপনারা কেউ ওর সাথে কথা বলতে পারবেন না, দেখাও করতে পারবেন না। আমি মানতে পারছি না ছোট বাবু। এই মা, তুই এরকম কেন করছিস? নিশ্চয়ই কেউ জোর করছে তোকে এই কাজ করার জন্য। তুই আমাকে বল মা, আমাকে বল না। এই মহুয়া, বল না কি হয়েছে, বল না মহুয়া, কেউ বাধ্য করেছে তোকে, বল। কিন্তু একটা কথা ভালো করে আঁচলে গিঁট বেঁধে রাখ, ওর জায়গায় তোর বাবাও হতে পারত। কি বলবো আমি? তুমি তো তোমার জীবন সাজিয়ে নিয়েছো, কিন্তু আমার কি? আমি ওই পুরনো কুটিরেই থাকবো। আর তুমি এখানে বড় প্রাসাদে বড়বাবুর সঙ্গে আমিও সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো। তোমাদের সবার সাথে বাধ্য হয়ে নয়। এই, আমার মেয়েকে মানছো কেন? ওনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ওনাদের সামলান। এই মহুয়া, তুই কেন এসব বলছিস মা? তোর বাবাকে এইরকম শাস্তি দিস না। দেখ, আমি তোর সঙ্গে থাকবো। সত্যি বল, সত্যিটা বল মা। চল 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 মহুয়া, চল চল, আমি তোর সঙ্গে থাকবো মহুয়া। চল 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 মহুয়া, চল আমার। চল চল। মহুয়া, তুই কি করছিস? কি করছিস মা? ব্যাস, যাই হোক, এই মেয়েটা বাঁচুক বা মরুক আমাদের কিচ্ছু এসে যায় না।
রমেশ, যেদিন শম্ভু আর বাবলির বিয়ে হবে সেদিন এই মেয়েটার নথ খোলার নিয়ম পূরণ করবি। একটা বোন যাবে বৌমা হয়ে মহলে, আর অন্যটা রাস বিলাসে বন্ধকি হয়ে। আয়রে মহুয়া, স্বাগত জানাই রাস বিলাসে। আয় আয়, দেখে নে। হ্যাঁ মানছি, তোর মতো ফুলের জন্য এই জায়গাটা ঠিক নয়। কয়েকদিনের তো ব্যাপার, কাজ চালিয়ে নে। একবার নথ খোলা হয়ে গেলে তারপরে তো আমার প্রাসাদ আর আমার মন, দু জায়গাতেই তোর রাজত্ব চলবে। হ্যাঁ, হ্যাপি বার্থডে মহুয়া। তুই আমাকেই নিজের উপহার ভাবতে পারিস। সারা জীবন আমার সঙ্গেই তো থাকতে হবে। ক্ষমা করবেন, ওই কি বলুন তো, আপনি খেলার কথা বলে আমাকে ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন। আমার বাবার কাছে টাকা পয়সা থাকতো না কোনো পুতুল কিনে দেওয়ার জন্য, তাই আমি এভাবে হাঁসুয়া, লাঠি, দা, ছুরি এসব নিয়েই খেলাধুলা করতাম। তাই এখন অভ্যাস হয়ে গেছে। ছোটবেলার খেলা যত খেলার নথ খোলার আগে খেলে নে। নথ খোলার পর যখন আমি আসবো না, তখন যেন হাতে কাটারি আর জিভে কাঁচি না থাকে। জবরদস্তি করা আমি পছন্দ করি না, কিন্তু যদি সেটা করতেও হয় আমি পিছু হটব না। চলি এখন, রাতে আসবো। আমার কিন্তু এগুলো ঠিক লাগছে না দাদা। মহুয়ার মতো বুদ্ধিমান, পড়াশুনো জানা মেয়ে এইসব কেন বলতে যাবে? নিশ্চয়ই কিছু না কিছু গন্ডগোল আছে, আমি বলছি তোমায়। আমি তো বলছি এই মেয়েটাকে গ্রাম থেকে বার করে দিন। আরে যে নিজের পরিবারকে ঠকাতে পারে, আরে অতৃপ্ত আত্মাও 7 ঘর ঘুরে ছেড়ে দেয়, কিন্তু এই মেয়েটা তো বোনের শ্বশুর বাড়িতে এসে সব শেষ করে দিয়ে গেল। কথাটা ঠিকই বলেছিস পদ্মা। আচ্ছা মা, এই বাড়ির অমঙ্গল করার জন্য এই মেয়েটা আর সময় নিল না। অনেক হয়েছে মা,
ওর ছায়াও যেন এই বাড়ি চৌকাঠে না পড়ে। মা, বেচারির পরিবারের সঙ্গে তো সম্পর্ক শেষ। এখন যদি ছাদও না থাকে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে মেয়েটা? এই রাসবিলাস এইসব কাজ করার জন্যই তো তৈরি করেছো তুমি। একটা কাজ করো কাকা, ওকে ওখানেই নিয়ে যাও। হ্যাঁ, সে ওখানে তো যাবেই, আগে নথ তো খুলতে দে। দেখুন মা, আমি কিন্তু নিয়ম মতোই সব করতে চাই, বাকি যেমন আপনি বলবেন। দাদা, নিয়ম তো নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু অন্তত বিয়ের কটা দিন ওকে এই বাড়ির থেকে দূরে তো রাখাই যায়। তার উপরে বাড়ির আত্মীয় স্বজনরা থাকবেন, কেউ যদি দেখে নেয় কি জবাব দেব আমরা তখন? আর কোনো আত্মীয় যদি জিজ্ঞেস করে যে শম্ভুর আসল মা কোথায়, তখন তার কি উত্তর দেবে বৌদি? হ্যাঁ, সেও তো একজন নথ খোলা মেয়ে মানুষ ছিল। রমেশ, কতবার বলেছি আমি তোকে যে এই সমস্ত কথা তোর মুখে শুনতে চাই না। আর জানো কি, আমি আর কোনো সমস্যা চাই না। একটা মেয়ের জন্য কুকুরের মতো ঝগড়া করছি আমরা। যেখানেই আছে সেখানেই থাকতে দে। পরে যখন রাসবিলাসে চলে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে। আরে দিদি, বাবা, মা, পিসি, কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি এসো। কি হয়েছে মহুয়া, এত চিৎকার করছিস কেন? পুরো বাড়ি মাথায় তুলে রেখেছিস, কি হয়েছে? কিরে মহুয়া, খাবার কিছু নিয়ে এলি? আরে না না, এ আবার কে মা? উনি হলেন ফটো মাস্টার। আমাদের স্কুলে এসেছিলেন সবার ফটো নিতে। আমি ওনাকে এখানে নিয়ে আসলাম। কিন্তু কেন? সবজি কাটানোর জন্য। কি দিদি, কেন? আরে আমরা সবাই ফটো তুলবো একসাথে। হ্যাঁ, সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আরে হাসো। তুমি ওই আমি ওই এই মেয়ে, রমেশ তোকে থাকার জায়গা দিয়েছে, এখানে আসতে বলেনি। পদ্মা, এই যে রেখাটা আছে, আজকের পরে এটা পেরোবার চেষ্টাও করবি না, না হলে বাইরে যে মশলা পেশা হচ্ছে সেই পাত্রে তোর দুপা পিষে গুঁড়ো করে দেব। ক্ষমা করবেন, আমার আমার এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না। শুধু আমার পরিবারের ছবি নিতে এসেছিলাম। পদ্মা, ছবিটা দে। যে মেয়েদের নথ খোলা হয় তাদের দিয়ে ব্যবসা করা হয়, পরিবার থাকে না। আর তাছাড়া তুই তো এদের সাথে সম্পর্ক ভেঙেছিস। আমি আমার পুরো পরিবারের সঙ্গে সব রকম সম্পর্ক এই মুহূর্ত থেকে ত্যাগ করছি।
এটা আমার সম্বন্ধীর পরিবার, তোর নয়। আজকের পরে এদের থেকে আর আমার পরিবারের থেকে একদম দূরে থাকবি। বেরো এখান থেকে। মা, কি ব্যাপার? তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? যতই প্রদীপ ধরা না কেন, যে মেয়ের সতীত্ব গেছে সে বাড়িতে থাকলে অন্ধকারই আসে। একদিকে তোর বিয়ের খুশি, আর অন্যদিকে আজ তো ওই মেয়েটার কালো ছায়া আমাদের বাড়ির চৌকাঠ পেরিয়ে গেছে। এসব কি বলছো মা? কি হয়েছে বলো আমাকে। ওখানে তো মা ছিলেন, তাই ব্যাস আমি ক্লান্ত হয়ে গেছি শম্ভু। আমি আর কত সহ্য করব, কত ধৈর্য রাখবো বল? ওর মতো মেয়েদের ছায়া আমার চারপাশে এমন ভয় তৈরি করেছে, আমি আর সহ্য করতে পারছি না, আর পারছি না সহ্য করতে, আর পারছি না। ব্যাস মা, তুমি কান্নাকাটি বন্ধ করো প্লিজ। আমি আছি তো, আমি সব ঠিক করে দেবো, কিছু একটা করব। তুমি চোখের জল মোছো। এই জিনিসগুলো ওই বাড়ি থেকে পাঠালেন। ধন্যবাদ দাদা। বাবলু, হ্যাঁ এনে, পিসি। এগুলো সাবধানে রাখ, ঠিক করে রাখবি কিন্তু। কি হয়েছে সবার? আরে বাড়িতে মেয়ের বিয়ে, সবাই শোক পালন করছো। আরে মহুয়া নিজের ইচ্ছে প্রাসাদে চলে গেছে, আমরা কোনোদিন ওর সাথে কেউ জোর করিনি। এত চেঁচানোর কি আছে? তো কি ভুল বলছি আমি বলো? আমাদের মহুয়া ভুলে গেছে আমাদের সবাইকে, এখন তোমরাও সবাই ভুলে যাও ওকে। আর বাবলির বিয়েতে সবাই আনন্দ করো। এখন শুধু বাবলি আমাদের মেয়ে। ছোট্ট থেকে মোহর একটাই স্বপ্ন ছিল, ওই নথ খোলার প্রথা নিয়ে আমার কোনো চিন্তা নেই। লোকে কি বলে তাই নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার মেয়ের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস চিনি। ও ওখানে নিজের ইচ্ছায় যায়নি, অন্য কোনো ব্যাপার আছে। চলি এখন, রাতে আসবো।
ক্ষমা করবেন আমাকে। আমি ওই তোমার কি মনে হলো তুমি আমাদের বাড়িতে এভাবে ঢুকে পড়বে আর তার শাস্তি পাবে না তুমি? আর সেই বাড়িটা যেখানে যেখানে আমার দেবীর মতো মা থাকেন। দেখুন, আমি জেনে বুঝে ওখানে যাইনি। আমার ওখানে একটা চুপ, একদম চুপ। না তো তুমি এত সরল আর না তো আমি এত বোকা। আর তাছাড়াও তোমার আসল রূপটা দেখে ফেলেছি আমি। কি বলতে চান আপনি? আমি এটাই বলতে চাইছি যে তোমার মতো ঠক বাজার লোভী মেয়ে কোনোদিনও দেখিনি। এরকম মেয়ে যে যে সবার সরলতার সুযোগ নেয়। আরে রাসবিলাসে যদি ঢুকতে হতো তাহলে তাহলে আমার সামনে এত নাটক করার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল আমার, কিন্তু সময় আমার নষ্ট করেছো। আর এখন উত্তর তো তোমাকে দিতেই হবে। আপনার হাতের পুতুল নই আমি যে আপনার ইশারায় নাচতে থাকবো। শুধু এখনই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না আমি। আচ্ছা হ্যাঁ, আমাকে উত্তর কেন দিতে যাবে তুমি? আমার সাথে তো তোমার কোনো সম্পর্কই নেই। তুমি তো বড় বাবুকে গিয়ে উত্তর দেবে, তাই না? এখন তো ওর প্রপার্টি তুমি। তোমার মতো জঘন্য আর নির্লজ্জ মেয়ের আগে আমি আর কোনোদিনও দেখিনি। আমার তো নিজের উপর বিশ্বাস হচ্ছে না যে আমি তোমাকে সাহায্য করতে গেছি। তাহলে যান না, আমার মতো মেয়ের সঙ্গে কথা বলছেন কেন? চলেই যাচ্ছি, কিন্তু আমি যদি মরেও যাই না তবুও তোমাকে কোনোদিনও সাহায্য করব না। এবার থাকো এখানে। চলি এখন, রাতে আসবো। দিদি, দিদি। মহুয়া, যখনই আমি জানতে পেরেছি আমি ছুটতে চলে এলাম। এইসব কি করে হয়ে গেল? আপনি এখানে আসার সময় কেউ দেখতে পায়নি তো? না, কেউ দেখতে পায়নি, কিন্তু এখন আমরা আমাদের প্ল্যান অনুযায়ী এগোবো। কি প্ল্যান আছে? মহুয়া, তুমি এখান থেকে পালিয়ে যাও। তোমার টিকিট আমি কেটে দেব। মহুয়া, তুমি পরীক্ষায় পাশ করেছো আর তুমি স্কলারশিপও পেয়েছো। শুধু একটা ছোট্ট ইন্টারভিউ দিতে হবে, আর সেটাও খুব একটা কঠিন হবে না। এ কি মহুয়া, এটা তো আনন্দের খবর। তুমি কাঁদছো কেন? দিদি, মনটা ভরে উঠলো আমার। নতুন করে বাঁচার আশা। আমার কাছে এখন এটাই সবকিছু। এর চেয়ে ভালো জন্মদিনের উপহার আর কিচ্ছু হতে পারে না। সেই জন্য তো বলছি মহুয়া, তুমি এখান থেকে পালিয়ে যাও। না না, যদি আমি পালিয়ে যাই তাহলে আমার দিদির বিয়েটা ভেঙে যাবে। আমি সবকিছু গুছিয়েই বেরিয়ে যাব এখান থেকে। আর একা নয়, আমার গোটা পরিবারের সঙ্গে। কিন্তু ওখানে বড়বাবু চলে আসবেন না তো? তোমার বড়বাবুকে হয়তো গ্রামে সবাই ভয় পায়, শহরে পুলিশের লাঠি কথা বলে। আমাকে এই অন্ধকার জগৎ থেকে আমার লেখাপড়াই আমাকে বের করে আনবে। আমি পরিশ্রম করে আমার এক নতুন জীবন শুরু করব, নতুন জায়গায়, নতুন ভাবনার সঙ্গে।
অসাধারণ, কি ভালো খেতে এটা। সব যদি তুই খেয়ে ফেলিস আত্মীয়দের কি দেবো বলতো? মা, বিয়ে তো আমার, তাই না? তাই প্রথমে আমি খাবো, তারপরে না হয় বাকিরা খাবে। কি রাধে? উনি ঠিকই বলছেন দাদা, এখন থেকে বুঝে শুনে চলো, না হলে কিন্তু বিয়ের সময় হালে পানি পাবে না। তাই নাকি? হ্যাঁ, কিন্তু দেখতে পাচ্ছিস তুই কিন্তু এখন আমার হাতের নাগালে রয়েছিস। হ্যাঁ হ্যাঁ বাবলি বলো। শম্ভুবাবু, আপনি আমার সঙ্গে দেখা করতে আসতে পারবেন একবার? বলছি বাবলি, সব ঠিকঠাক আছে তো? তুমি হঠাৎ করে ডাকছো কেন আমাকে? সেটা আপনার সঙ্গে দেখা হওয়ার পরেই বলতে পারবো। ঠিক আছে। মা, আমি একটু আসছি। আচ্ছা বাবা। একা একা কোথায় যাচ্ছ? আমিও যাবো। দাঁড়াও। বদমাস সব। বৌদি, মহুয়ার জন্য একটু দাও না, বেচারির নিশ্চয়ই খিদে পেয়েছে। কেন? আমাদের দায়িত্ব নাকি ও? দাদা নিয়ে এসেছেন, তিনিই দেখবেন। একদম ঠিক বলেছ দিদি, আমাদের কি দায় আছে? বলেছিলাম না কোনো ঝামেলা চাই না আমি। আমার মাথা যদি বিগড়ে যায় তাহলে সাজগোজ তো দূরের কথা, নিজের মুখটা নিয়েও আর আয়নার সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু তোমার দেওর না, ও তোমাকে মেরেই ফেলবে যদি ওকে খেতে না দিই। তাহলে কি যে সমস্যায় পড়েছি আমি। বলছি বাবলি, কি ব্যাপার? তুমি এত তাড়াতাড়ি আমাকে আসতে বললে কেন? কিছু বলো না। সব ঠিক আছে তো? আমি আসলে মহুয়ার ব্যাপারে কিছু বলতে চাই। শম্ভুবাবু, আসলে ওই দিন ও সভাতে যা যা বলেছে, কেন বলেছে, আমি এখনো বুঝতে পারছি না। কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আছে, ওকে একটু সাবধানে রাখবেন, ওর দেখাশোনা, ওকে একটু বড়বাবুর থেকে। বাবলি, কোন বড়বাবুর কথা বলছো বলো তো তুমি? তুমি তো জানোই যে 4 দিন পর তোমার বোন বড়বাবুর সাথে এই রাসবিলাসে আসতে চলেছে তোমার চোখের সামনে। তখন কি করবে বাবলি, তুমি বলো? বাবলি দেখো, প্লিজ তুমি কেঁদো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওর খেয়াল রাখবো। তুমি শুধু কেঁদো না প্লিজ। তুমি কিচ্ছু ভেবো না, একদম কিছু চিন্তা করো না। তুমি যেরকম চাও সেরকমই হবে। ধন্যবাদ শম্ভুবাবু। এটা খেয়ে নে, বাসি খাবার, কিন্তু তোর মতো মেয়ের জন্য এটাই ঠিক আছে। শুনুন, এতে যে বিশুদ্ধ ঘি ছড়িয়ে দেওয়া হয়েছে, তাতেই রুটির স্বাদ বেড়েছে। ধন্যবাদ। কুকুরকে খাওয়াই আমরা এই খাবার। ভাগ্যবান আপনাদের কুকুর, দরিদ্র মানুষদের থেকেও ভালো খাবার পায়। মালপোয়া তো অতিথিদের জন্য শম্ভু, ওর থালায় দিতে গেলে কেন? নথ খোলার প্রথা কিন্তু এখনো হয়নি কাকিমা, আর ততদিনও আমাদের অতিথি। কিন্তু ওর চরিত্র তো সেটাই। আমরা নিজেদের চরিত্র কেন নামাবো কাকিমা? যতক্ষণ ও এখানে আছে ওকে সম্মানের সহিত রাখবো। ও একবার এখান থেকে চলে গেলে ওর নাম আর এখানে কেউ কোনোদিনও নেবে না।
পেট ভরে খেয়ে নিও। আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে চেয়ে নিও, পাঠিয়ে দেবো আমি। শুনুন, একটু হলুদ, বেসন আর দই পাওয়া যাবে? ওই আপনি এক্ষুনি বললেন না যে যদি কোনো প্রয়োজন হয় চেয়ে নিতে, সেজন্যই চাইলাম। পাঠিয়ে দিচ্ছি। আরে বাবলি, তাড়াতাড়ি আয়, গায়ে হলুদের সময় পেরিয়ে যাচ্ছে। একটা কথা পুনম, আমার মহুয়া গায়ে হলুদে আসবে তো? তাতে কি যায় আসে, ও আমাদের কাছে মৃত। নিজের পথ ও নিজেই বেছে নিয়েছে, তুমিও ওকে ভুলে যাও, এতেই সবার মঙ্গল। এখন এই মেয়েটার কথা ভাবো। চলো চলো বৌদি, চলো। মা, তুই নিশ্চয়ই মানবি আমার মহুয়া এইসব জেনে বুঝে করেনি। নিশ্চয়ই ও বাধ্য হয়ে এইসব করেছে। আমি আমার নথ খোলার প্রথা পালন করতে চাই। আমার পুরো পরিবারের সঙ্গে সব রকম সম্পর্ক এই মুহূর্ত থেকে ত্যাগ করছি। বাবা, আমি না সত্যি কিছু বুঝতে পারছি না গো। আমি তো জানতাম যে আমি আমার ছোট বোনকে খুব ভালো করে বুঝি, কিন্তু তাহলে কাল সভাতেও যা যা বলল, যা যা করলো, সেই সব কিছুর পরে আমি তো আর সত্যি কিছু বুঝতে পারছি না বাবা। আরে দিদি, তোমার গায়ে হলুদে কিন্তু আমি খুব নাচবো। পবিত্র পবিত্র বা সর্বাবস্থং গতঃ পিবা যঃ শরৎ পণ্ডরিকাক্ষং সবচ্ছম পন্তর শুচি। ঠাকুর বসাই, এই বিয়েটা ভালো মতো হয়ে যাবে তো? আমার শম্ভুর ওপরে কোনো আঁচ যেন না আসে। আমি মন্ত্র দিয়ে সমস্ত মহলটাকে বন্ধন করেছি। এই মাদুলিটা শম্ভুর ডান হাতে বেঁধে দেবেন, খারাপ নজর লাগতে দেবে না। হ্যাঁ ঠাকুর মশাই, ধন্যবাদ। আমি জানি এই পরিবারের কেউই আমাকে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নিতে দেবেন না, কিন্তু আমি আমার কথা রাখবো দিদি। নিজের হাতে তোমাকে হলুদ অবশ্যই লাগাবো। কোথায়? মা যদি জানতে পারে না বাড়ি থেকে বেরোচ্ছ, তোমাকে গ্রাম থেকে বার করে দেবে, বুঝেছো মেয়ে? কি দাদা, আজকের দিনও আপনি এভাবে রাগ দেখাচ্ছেন? ও আমার দিদি তো, যার গায়ে হলুদ হচ্ছে। আমাকে যেতে দিন না প্লিজ। কানের গোড়া একটা দেবো না এক্ষুনি। চল বেরো এখান থেকে। আমি আপনার সাথে ভালো করে কথা বলছি আর আপনি রাগ করছেন। যেতে দিন না, 2 মিনিটের মধ্যেই ফিরে আসবো প্লিজ। সোজা কথা বুঝিস না, চল বেরো। এই দাঁড়া, তুই এখানে কি করছিস? চল যা এখান থেকে, যা। হ্যাঁ কাকি।
দিদি হে ভগবান, এই মেয়েটাকে আর কি বলবো। দেখছেন তো মা আপনি, আজকে শুভ দিনেও ওই পবিত্র স্থানে চলে এসেছে। অসভ্য মেয়ে একটা। এসব কি হচ্ছে? তোকে আমি বলেছিলাম না, বুঝিয়েছিলাম তো, তারপরেও তোর এত সাহস। ক্ষমা করে দেবেন আমায়। যদি আমি আজকে না আসতাম তাহলে সারা জীবনের আফসোস রয়ে যেত, আর এটা আমি সহ্য করতে পারতাম না। আমি আমার দিদিকে কথা দিয়েছিলাম যে ওর গায়ে হলুদের দিনে হলুদ আমি সবার প্রথমে লাগাবো। শুধু এই জন্যই আমি এসেছি। আমি আমার কথা রেখেছি দিদি। না আসলে আফসোস হতো, কিন্তু এখানে এসে তুমি যে নিজে অপমানিত হচ্ছ আর নিজের পরিবারের মাথার লজ্জায় নত করছো, সেই ব্যাপারটার কি? নিয়ে যা এটা। তোর মতো মেয়ের হাতের হলুদ আমার বৌমার গায়ে লাগবে না। কি ভাবছো তুমি? তুমি কি সত্যি ওর হাত থেকে হলুদ মাখবে? বলো। আমার পুরো পরিবারের সঙ্গে সব রকম সম্পর্ক এই মুহূর্ত থেকে ত্যাগ করছি। যতদূর আমার মনে আছে ওই কথাটা তো আমার বোন আমাকে দিয়েছিল। শুনেছিস তো? এবার তো নির্লজ্জতার দোকানটা তুলে এখান থেকে যা। টাকার জন্য বাড়ির লোককে ছেড়ে চলে এসেছিস, এখন এখানে এসে নাটক করছিস। আরে কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, শুনতে পাচ্ছিস না তুই? চল যা এখান থেকে। এই শয়তানি, তুই এখান থেকে বেরোবি নাকি লেঠেলকে ডাকবো আর তোকে ধাক্কা মেরে বাইরে বার করে দেবে? ও কথা শুনবে না।
এটা তো হরই ছিল। অপয়া, আরে অপয়া এই মেয়েটা। এবার এটা বাইরের লোকে নয়, আমি বলছি মা। কিন্তু এই মহলে আমার কথা শোনেটা কে? এখন ভোগ করো এর কাজকর্ম। হে ভগবান, এত বড় অমঙ্গল আমার শম্ভুর গায়ে হলুদে এই মেয়েটা। হে ভগবান, হে মহাদেব, এ কি অমঙ্গল! আমায় ক্ষমা করে দিন শিব ঠাকুরের দিব্যি। আমার এসব করার কোনো উদ্দেশ্য ছিল না। আমি পরিষ্কার করে দিচ্ছি। এটা কিন্তু কোনো দাগ নয় যে তুমি মুছতে চাইলে এটা মুছে যাবে। এটা কলঙ্ক আমার ওপর, যেটা যেটা তুমি লাগিয়েছো। এমন কলঙ্ক যেটা যদি শুদ্ধিকরণ না করা হয় তাহলে সারা জীবন এই কলঙ্ক নিয়ে আমায় বেঁচে থাকতে হবে, শুধু তোমার একটা বোকামির জন্য। মা, গঙ্গা জল। আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি আনছি। ঠাকুর মশাই, আমার আপনাকে বলার কোনো প্রয়োজন নেই ঠাকুর মশাই। এই নথ খোলা মহিলার কালো ছায়া আমার উপর বা আমার পরিবারের কারোর উপর যেন না পড়ে। এবার সম্পূর্ণ হলো শুদ্ধিকরণ।